ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টে আমাদের ভবিষ্যৎ ডাক্তার উড-বি ডক্টর মাহাদিয়া মুমতাহিনাকে আমরা বরণ করে নিচ্ছি। তো তার জন্য সামান্য একটু ফুলের উপহার বা ফুলের গিফট আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট জয়পুরহাটের পক্ষ থেকে স্বাগতম। ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘদিনের যাত্রা চলে আসছে জয়পুরহাটে। তো সেই যাত্রাতে অনেক প্যাসেঞ্জার, অনেক সঙ্গী, অনেক সাথী। তো এরই মাঝে কিছু কিছু মানুষ থাকে, কিছু কিছু সাথী থাকে, কিছু কিছু শিক্ষার্থী থাকে যারা সব সময়ের জন্যই স্মরণীয় হয়ে থাকে, যারা শুধু ড্রিম ইমেজে নয়, ড্রিম ইমেজের সঙ্গে থেকে বা কানেক্টিভিটি রেখে তাদের ক্যারিয়ারে বা আরও ভালো কোনো জায়গায় দেশের জন্য বা দশের জন্য বা সবার জন্য ভালো কোনো জায়গায় তাদের পদচিহ্ন রেখে যায়। তো সেরকমই একটি মুখ আজকে আমাদের সঙ্গে আছে, মাহাদিয়া মুমতাহিনা, যে সদ্য মেডিকেলের রেজাল্টে মেডিকেলে চান্স পেয়ে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকাতে চান্স পেয়েছে। তো আমরা আজকে তার সঙ্গে কিছু সময় পার করব, তার সঙ্গে কিছু কথা শেয়ার করব, তার কিছু কথা শুনব এবং তার কাছ থেকে কিছু পরামর্শ, কিছু উপদেশ গ্রহণ করব, যেটা আমার শুধু ড্রিম ইমেজের শিক্ষার্থী নয়, তথা বাংলাদেশ বা তথা এরকম জয়পুরহাটের মতো ছোট্ট জেলা, রুরাল এরিয়াতে যে শিক্ষার্থীগুলো তাদের স্বপ্নগুলোকে প্রায় নিভু দেখার চেষ্টা করতেছে বা গড়ে তোলার চেষ্টা করতেছে, সেই শিক্ষার্থীদের জীবনে যেন তাদের এই কথাগুলোর কিছুটা কাজে লাগে, আমরা সেরকম লক্ষ্যেই আজকে মাহাদিয়াকে ডেকেছি এখানে, যে আমরা তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে এই বিষয়গুলো বা এই মেধার যে আসলে একটা মানুষের মূল্যায়নটা কিভাবে হবে বা কিভাবে করবে, এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মূলত আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। তো যাই হোক, আজকে আর বেশি কথা নয়, আমরা সরাসরি মাহাদিয়ার সঙ্গে কথা বলি। তো যাই হোক, মাহাদিয়া বলো, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো যাই হোক, তোমার চান্স পাওয়া অনেক দিনই হয়ে গেল, অনেক সময় পার হয়ে গেল। এই যে চান্স পাওয়ার পরে এখন পর্যন্ত এই সময়টা কিভাবে কাটলো? স্যার, চান্স পাওয়ার পরের যে সময়টা, এটা আসলে বলে বোঝানো যাবে না কতটা আনন্দের। হুট করে দেখা যায় পৃথিবীর সবকিছু আমার পক্ষে চলে আসছে। যেখানে আমাকে নিয়ে নানা কথা বলতো যে মানুষগুলো, সেই মানুষগুলো আজকে আমার কাছে পরামর্শ নিতে আসছে। এই ব্যাপারগুলো আসলে অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে। আর কি বলবো স্যার, অনেকদিন ধরে বাসায় আছি, বাসার একটা মায়ায় পড়ে গেছি, এখন হুট করে চলে যেতে হচ্ছে, মন তো একটু খারাপ। আর সময়গুলো অনেক ভালো কাটছে আসলে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি তুমি যতদিন বেঁচে আছো, আল্লাহ তোমাকে যতদিন হায়াত দিয়েছে, নেক হায়াত দান করুক তোমার জন্য অবশ্যই। তো তারপরে যতদিন তুমি থাকো এভাবে তুমি হাসি খুশিতেই কাটো। আজকে যেভাবে বা এখন যেভাবে তোমার দিনগুলো যাচ্ছে, ড্রিম ইমেজের পক্ষ থেকে দোয়া থাকবে তোমার দিনগুলো যেন এভাবেই কাটে আজীবন। তো যাই হোক, পরবর্তীতে যাই হোক, তোমার সঙ্গে একটা বিষয় একটু বলতে চাই বা তোমার বিষয়ে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিছু বিষয় তোমার কাছ থেকে স্পেসিফিক জানতে চাইবো। যেমন তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট আগে থেকেই ছিলে, আমি জানি। তো ড্রিম ইমেজে তোমার যাত্রা দীর্ঘ সময়ের, সেই হয়তোবা 9-এর শেষ থেকে বা 9 থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত এই লম্বা জার্নি। তো এই লম্বা জার্নির মধ্যে তুমি অনেক কিছুই এখানে পেয়েছো, অনেক কিছুই তুমি নিজেও অর্জন করেছো তোমার যোগ্যতা বা মেধার দ্বারা। তো আমরা এখানে একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে তুমি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট হিসাবে ইংরেজিকে কিভাবে তুমি গুরুত্ব দিয়েছিলে তোমার মেডিকেলের জন্য, এবং সেটা কি এখনো বা ভবিষ্যৎ যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য কি সেই গুরুত্বটাই থাকবে, না তুমি কোনো কিছু তোমার অভিজ্ঞতা থেকে কাটছাট করবা? ইংলিশ নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপু, অ্যাডমিশন টাইমে এসে ইংলিশটা কিভাবে পড়বো। আমি সবাইকে একটা কথা বলি যে ইংলিশ এমন একটা সাবজেক্ট, এটার এত ভাস্ট একটা সিলেবাস যে এটা 1 মাস 2 মাস বা শুধু অ্যাডমিশন পিরিয়ডে পড়ে কভার করা সম্ভব না। ইংলিশের জন্য আসলে বেসটা গড়তে হয় ছোট থেকে, ছোট বলতে 9-10 এবং কলেজের ফার্স্ট ইয়ার। এই টাইমটা হচ্ছে ইংলিশকে সবচেয়ে বেশি সময় দেওয়ার
একটা উপযুক্ত সময়। এবং আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট থাকি তারা একদম সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে বাংলা ইংরেজির দিকে আমরা সময় দিতে পারি না। আর অ্যাডমিশন টাইমে গিয়ে তো সময়টা আরও কম, তখন ইংলিশটা একটা বোঝা মনে হয়। এজন্য ইংলিশটাকে যদি আমরা আগে থেকে নিজের মধ্যে ধারণ করতে পারি, নিজের একটা সুন্দর নোট তৈরি করতে পারি, এবং আমার কাছে এমন একটা নোট থাকবে যেটা আমার নিজের লেখা, ইংরেজির গ্রামারের প্রত্যেকটা টপিক তার মধ্যে থাকবে, এবং আমি প্রত্যেকটা পরীক্ষায়, নট অনলি মেডিকেল ভর্তি পরীক্ষা, যে কোনো ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো চাকরির পরীক্ষা অথবা কলেজের বা যে কোনো কুইজ, যে কোনো কিছু, ওই খাতাটা আমি দেখবো, ওইটা আমার হয়ে যাবে একটা ইংলিশের সম্পদ। আমার নিজের এরকম খাতা ছিল। আমার জুনিয়রদের আমি বলি যে নোট খাতা করবা, আর এই নোট খাতা করার যে ইন্সপিরেশনটা, এইটা আমি পেয়েছি ইয়াসিন স্যারের কাছেই। স্যার এক প্রকার জুলুম করে আমাদের উপর নোট খাতা করে নিত, যে নোট করতে হবে, প্রতিদিন দেখা যে আগের দিনের নোট করেছি কিনা। এভাবে করতে করতে যে এত মূল্যবান একটা সম্পদ আমি নিজে তৈরি করে ফেলবো আমার জন্য, এটা আসলে আমি ভাবতেও পারিনি। এখন আমি আমার ছোট বোনকেও বলি যে তুই এখন থেকে শুরু কর নোট করা, ভবিষ্যতে কাজে দিবে। তোমার মনে হয় নোট খাতা এরকম কয়টা আছে আমার এখানে তৈরি হওয়া? আমার 3টা খাতা। 3টা খাতা, এক্স্যাক্টলি। এই 3টা খাতায় আমার এখানেই তৈরি, তাই না? আমার সহযোগিতায়। যাক, অনেক বড় একটা, মানে আমি বলবো যে মেসেজ, এটা একটা ম্যাসিভ মেসেজ বলা যায়। সেটা হচ্ছে যে অধিকাংশ শিক্ষার্থী এখনো নোট খাতা তৈরি করতে মানে অনীহা তৈরি করে বা বিরক্ত বোধ করে, যে স্যার আবার এগুলো কি দরকার, মনে থাকবে বা এই টাইপের। কিন্তু তোমার এই কথাটা বা তোমার এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই যে না, নোট খাতা এটা একটা সম্পদ বা একটা সম্পত্তি হিসেবে তোমার তৈরি হবে, এটা অবশ্যই এক্স্যাক্টলি তৈরি করা উচিত। তো যাক, খুব সুন্দর তোমার কথা। তো এখন তোমার এই অভিজ্ঞতা অনুযায়ী বর্তমান স্টুডেন্টকে ওইটাই তো বহাল রাখতেছো যে এভাবেই চলুক, তাই না? আচ্ছা, ঠিক আছে। পরবর্তী একটা প্রশ্ন আমি তোমাকে করব, সেটা হচ্ছে যে আমি একজন ইংরেজি শিক্ষক হিসেবে এই বিষয়টা দেখতেছি, বা আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতাতে পর্যালোচনা করে যে জিনিসটা দেখছি, যে ইংরেজি অ্যাডমিশন টেস্ট, বিসিএস সহ সকল প্রকার কম্পিটিটিভ এক্সামে একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। মানে একটা স্টুডেন্ট হবে কি হবে না, বা কোথাও যাবে কি যাবে না, এটা অনেকটা নির্ধারণ করে ইংলিশ বা ইংরেজি সাবজেক্টটা। তো এই ক্ষেত্রে তুমি কি মনে করো? তুমি কি এটাকে গেম চেঞ্জার মনে করতেছ, না কি আসলে তোমার চিন্তা কি? আসলে এটা একটা দরকারি কথা যে অনেকে বলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বায়োলজি, কেমিস্ট্রির নাম্বার অনেক বেশি, ইংলিশের নাম্বার তুলনামূলক ওগুলোর তুলনায় একটু কম, আর ইংলিশটাকে এজন্য অনেকে গুরুত্ব দিতে চায় না। কিন্তু হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা জিকে এগুলো পড়ে একটা মেডিকেলের সিট এনশিওর করা যায়, কিন্তু সামনের দিকের মেডিকেল যখন আমরা চাবো, বা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও একই কথা, যখন চান্স পাওয়া আর ভালো র্যাঙ্কে একটা ভালো সাবজেক্ট পাওয়া এক কথা না। এইটার জন্য ইংলিশটা খুব দরকার। যেমন আমি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংলিশে 15-র মধ্যে 15টাই সঠিক অ্যান্সার করতে পেরেছিলাম, অ্যান্ড আমার ধারণা এই কারণে আমার র্যাঙ্কটা অনেকটা আগায় আসছে এবং ঢাকার মধ্যে মেডিকেল এসেছে। গুড, মানে তার মানে তুমি ইংলিশটাকে গেম চেঞ্জার হিসেবে অবশ্যই মনে করতেছো, এবং এইটাকে সেভাবেই প্রায়োরিটি দেওয়া উচিত। আচ্ছা জি, ঠিক আছে, ধন্যবাদ। এবারে তোমার কাছ থেকে আরেকটা প্রশ্নের বিষয়ে আমরা একটু শুনবো, যে জয়পুরহাটে বর্তমানে একটা কি বলবো যে ফোবিয়া চলছে, যে এখানে অসংখ্য ভালো স্টুডেন্ট, ছোট্ট জেলা বাট অসংখ্য ভালো স্টুডেন্ট প্রতি বছর বের হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে, কিন্তু এসএসসি পাশ করে এই বাচ্চাগুলোকে আমরা অত্যন্ত হার্ড লেবার দিয়ে বা খুব স্ট্রিক্ট মনিটরিংয়ের মাধ্যমে আমরা গড়ে তুলতেছি, বাট গড়ে তোলার পরে এই বাচ্চাগুলো কলেজে গিয়ে আর থাকতেছে না। তারা এই মনিটরিংয়ের শিকলটাকে ভেঙেই হোক বা যেভাবেই হোক, তারা অন্য কোনো জায়গায় গিয়ে এইটাকে টোটালি নষ্ট করে দিচ্ছে। অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে জয়পুরহাটে ভালো শিক্ষক নেই বা এইটা ইত্যাদি ইত্যাদি, যার জন্য তারা বাইরে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি তুমি এই বিষয়টাকে কিভাবে দেখতেছ? আমার নিজের যে স্বপ্ন ছিল না বাইরে যাব না, এটা আমি বলবো না। আমার নিজেরও খুব ইচ্ছা ছিল রাজশাহী কলেজে পড়ার। আমার মার্ক যথেষ্ট ভালো ছিল এসএসসিতে, রাজশাহী কলেজ চলে আসতো। কিন্তু এক প্রকার বাসার বাবা মার কথা শুনেই এখানে থাকা, এবং প্রথম আমার একটু রিগ্রেট হতো যে আমার বন্ধুরা বাইরে চলে গেল, ঢাকা গেল, রাজশাহী গেল, আমি এখানে থেকে ভুল করলাম হয়তো। কিন্তু তারপরে ধীরে ধীরে রিয়েলাইজেশন আসলো যখন আমি বাইরের বন্ধুদের সাথে কথা বললাম যে তারা কতটা সাফার করতেছে,
মানে পড়াশোনা নিয়ে, হেলথ ইস্যুস নিয়ে নানা রকম সমস্যা। হুট করে বাবা মার কাছ থেকে দূরে গিয়ে একটা নতুন জায়গায় থাকা, কলেজ সময়টা অনেক ছোট, তো বাইরে গিয়ে তারপর আবার হঠাৎ করে নিজেদের স্বাধীনতা, এই জিনিসগুলো পড়াশোনায় অনেক হ্যাম্পার করে। এইটা আমি বাসায় থেকে, আমার নিজের জেলায় থেকে এই সুবিধাটা আমি পেয়েছি। আর আমাকে এখানে থাকার জন্য পরামর্শদাতা আরেকজন ছিলেন ইয়াসিন স্যার। স্যারের কথা শুনেও এক প্রকার এখানে এটা থাকা। তোমার বাবাও আমাকে অনেকবার বলছে যে স্যার আপনার কাছে পড়ার পরে আর ও তো বাইরে যেতে চাচ্ছে না, অথচ ওর ছোটবেলা থেকেই শখ যে ও বাইরে যাবে। তো শাকিরা, তোমার বাবা আমার কাছে অনেকবার বলছে, তো তোমাকে আসলে এটাও মানার জন্য বা বোঝার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, মাহাদিয়ার কাছে আমরা আরেকটা কোশ্চিন নিব বা এই বিষয়ে একটু জানতে চাইবো। সেটা হচ্ছে যে জয়পুরহাট একটা ছোট্ট জেলা, অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর এখান থেকে এসএসসি পাশ করে বের হচ্ছে, এবং তাদেরকে আমরা খুব ভালোভাবে গড়ে তুলছি। এসএসসিতে অনেক হার্ড লেবার বলি অথবা স্ট্রিক্ট মনিটরিং বলি, সব কিছুতেই গড়ে তুলছি। বাট এই বাচ্চারা উচ্চশিক্ষার দোহাই দিয়ে বা জয়পুরহাটে ভালো শিক্ষক নেই এই অজুহাতে বাইরে গিয়ে তাদের এই ফ্রন্ট লাইনটা তারা নষ্ট করে ফেলতেছে, নষ্ট করে ফেলে তাদের ক্যারিয়ারে একটা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতেছে। তো এই বিষয়ে তুমি কি বলতে চাও বা তোমার কি মনে হয় আর কি? এটা আমি আসলে আমার নিজেরও ইচ্ছা ছিল বাইরে চলে যাওয়ার, রাজশাহী কলেজে পড়ার অনেক ইচ্ছা ছিল। তো এক প্রকার বাবা মার বলাতে এবং স্যারদের, বিশেষ করে ইয়াসিন স্যারের বলার কারণে আমি এখানে থেকে যাই কলেজে। আমার এসএসসি মার্কস ছিল অনেক, মানে যথেষ্ট নাম্বার ছিল রাজশাহী কলেজে ভর্তি হওয়ার মতন, কিন্তু আমি ভর্তি হই নাই। তো প্রথম একটু ডিপ্রেশন কাজ করতো যে আমার ফ্রেন্ডরা ঢাকা রাজশাহী গিয়ে পড়ছে, ভালো টিচার পাচ্ছে, আমি হয়তো পাচ্ছি না। তারপরে ধীরে ধীরে যখন সময় আগাতে থাকলো, ওদের সাথে আমি কথা বলতাম, যে শুনতাম যে ওদের নানা রকম হেলথ ইস্যুস হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে, তারপর পড়াশোনায় মন দিতে পারছে না, বাবা মার থেকে হঠাৎ করে বাইরে গিয়ে অন্যরকম একটা স্বাধীনতা, এটা এটা একটা খারাপ ইম্প্যাক্ট ফেলছে তাদের পড়াশোনার উপরে, পড়াশোনা থেকে মন উঠে যাচ্ছে। এই জিনিসগুলো শোনার পরে না আমার নিজেকে খুব লাকি মনে হয়েছে যে হ্যাঁ, আমি থেকে একটা ভালো কাজ করছি। আর স্যার যেটা বললো যে জয়পুরহাটে শিক্ষক নেই, এটা একটা অজুহাত হতেই পারে না। এই যে বাইরে যাওয়ার ফলে স্টুডেন্টদের যে সমস্যাগুলো হচ্ছে, হেলথ ইস্যুস বা এই পড়াশোনা, বাবা মার সান্নিধ্য না পাওয়া, এগুলোর সামনে এই যে টিচার স্বল্পতা, এই ব্যাপারটা আসলে কিছুই না, মানে নগণ্য প্রবলেম থাকলেও হয়তো বা সেটা মিনিমাম একটা। এখন এই ওয়ার্ল্ডে এসে, আমাদের এই সময়ে এসে টিচার নেই, অফলাইন টিচার নেই, এই কথাটা বলাটা কতটা উপযুক্ত আমি জানি না। মানে অনলাইনে অসংখ্য সোর্স আছে যেখানে আমরা চাইলেই যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক আমরা ক্লিয়ার করে নিতে পারি, সেটা পেইড হোক বা ফ্রি হোক, যে কোনোভাবেই আমরা যদি ইচ্ছা করে বা আমাদের নিজেদের ইচ্ছা থাকে, তাহলে সেটা কোপ আপ করে ওঠা যায়। জয়পুরহাটের যে ঘাটতিটুকু আছে, এটা আসলে বলা উচিত না যে জয়পুরহাটের টিচার নেই। আর আমাদের যে শিক্ষকরা আছেন, আমাদের সরকারি কলেজের হোক বা আমাদের যে অন্য টিচাররা, যথেষ্ট ভালো, তারা যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের পড়ায়, এবং আমি তো তাদের কাছে পড়ে এতদূর আসছি। আর আমার ছোটদের আমি বলবো যে এই অজুহাতটা অন্তত দিও না যে জয়পুরহাটে পড়াশোনা হয় না। এক্স্যাক্টলি, গুড। এইটাই আর কি, এটাই অনেক সুন্দর কথা তোমার কাছে, আমরা এটাই আশা করছিলাম। যাই হোক, এরপরে আরেকটা প্রশ্ন তোমার কাছ থেকে আমি নিব, সেটা হচ্ছে যে যাই হোক, মেডিকেলে চান্স তুমি পেয়ে গেছো, আল্লাহর রহমতে তুমি ভবিষ্যৎ ডক্টর। তো এখন এই যে মেডিকেল চান্স পাওয়ার পরে, তুমি অবশ্য শুরুর দিকে একটু বলছো, তারপর আমি আবার একটু এটা স্পেসিফিক করে জানতে চাচ্ছি যে এই চান্স পাওয়ার পরে তোমার পারিবারিক, সামাজিক মর্যাদাটা বা সম্মানটা, এটা কেমন, তুমি কিভাবে ফিল করতেছো বা কতটুকু বৃদ্ধি পেয়েছে, বা তুমি কি মনে করো এটার বিষয়ে? মর্যাদার ব্যাপারে কি বলবো, আমার যেদিন রেজাল্ট দেয় মেডিকেলের, 2জন আন্টি আমার বাসায় আসে যে মা, আমি তো তোমার নাম শুনছি যে দিয়া, আমি তোমাকে কখনো দেখি নাই। তো আমার যে বিগত একাডেমিক রেজাল্ট খুব খারাপ ছিল তা না, সবগুলো মোটামুটি ভালো ছিল, সবই ভালো। কখনোই কোনো আন্টিরা আমার সাথে দেখা করতে আসে নাই যে দিয়া কেমন দেখে আসি। তো মেডিকেল রেজাল্টের পর হুট করে 2জন আন্টি আসে, এবং আন্টিদের আমি চিনিও না। তো তখন থেকেই দেখতাম যে আশেপাশের আন্টিরা আসতেছে যে ছেলে মেয়েদের পরামর্শ দিতে, ছোট ছোট বোনরা, ভাইরা আমাদের থেকে পরামর্শ নিচ্ছে যে আপু কিভাবে পড়বো, এরপর কি করব,
তারপর কি করব। শুধু যে জয়পুরহাটের স্টুডেন্টরা তা না, যারা আমাদের স্কুল থেকে পড়ে বাইরে চলে গেছে এবং রাজশাহী কলেজ নিউ ডিগ্রিতে পড়াশোনা করছে, তারাও আমাকে মেসেজ করছে যে আপু কিভাবে পড়বো। এটা একটা বড় প্রাপ্তি। রিলেটিভ সার্কেলের মধ্যে বা আরো যেগুলো আছে সব দিক থেকেই। হ্যাঁ, আমার ফ্যামিলির মধ্যে তো আমার মর্যাদা আর কি বলবো, অনেকটাই বেড়ে গেছে। মানে এইটাই আমরা স্টুডেন্টদেরকে বোঝাতে চাই, আসলে শিক্ষার্থীদেরকে এই কথাটাই বলি যে বাবা, এই যে তুমি পাচ্ছ এটা কিন্তু তোমার আগের ইনভেস্টমেন্টের ফল পাচ্ছ। তুমি কিন্তু এর জন্য দেখো অসংখ্য রাত জাগা, অসংখ্য তোমার স্বপ্নকে কিন্তু বিলীন করে দেওয়া, অসংখ্য দিন মনে হচ্ছে যে আমি পড়া বাদ দিয়ে এটা করি ওইটা করি, ফ্রেন্ডরা ওইটা করতেছে, কিন্তু তুমি কিন্তু সেই জায়গাগুলোকে স্যাক্রিফাইস করেছো। আর আমি মনে করি যে স্যাক্রিফাইসের মানে ইনভেস্টমেন্টের যে ফলটা সেটাই তুমি এটা পাচ্ছ, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, এইটাই। প্রতিদিন কান্না করতাম অ্যাডমিশন টাইমে যে কি একটা লাইফ যাচ্ছে। মানে আমি হতো কি, বাইরে যখন কোচিং এ পরীক্ষা দিয়ে আসতাম, মানে বাসা থেকে বের হওয়া মানে ওই শুধু মডেল টেস্ট দিতে যাওয়া। ঘরের মধ্যে ঢোকার পরে আমার রুমে ঢুকতে একটা সাফোকেশন ফিল হতো, আবার এর মধ্যে ঢুকতেছে, আমার আজাব মনে হতো আমার রুমটা। তারপরেও নিজেকে কন্ট্রোল করে যতদূর চলা যায় চেষ্টা করছি। বাইরে দেখতাম যারা বাইরে থাকে ঘোরাঘুরি করছে, মানে তখন একটু মনে হতো যে ওরা কত ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করছে হয়তো। কিন্তু আলটিমেটলি পরে গিয়ে বুঝতে পারছি যে হ্যাঁ, আমি রাইট ট্র্যাকে ছিলাম। হ্যাঁ, তোমার ট্র্যাকটা সঠিক ছিল। এবং আমার শিক্ষার্থীদেরকে পরামর্শ এইটাই দিব যে আসলে ইনভেস্টমেন্ট ছাড়া কখনোই কিন্তু প্রফিট আসবে না। তো মাহাদিয়ার আজকের যে প্রফিটটা, সেটার পিছনে অনেক বড় ইনভেস্টমেন্ট আছে। আমরা এই স্বল্প সময়ে সেই ইনভেস্টমেন্টগুলোকে আসলে এখানে ডিসক্লোজ করা পসিবল নয়, বা এটা আসলে ওইভাবে এক্সপ্লেইন করা পসিবল নয়। তবে এতটুকু বলবো যে একটা কঠোর গাইডলাইন বা একটা হার্ড ওয়ার্ক এবং স্ট্রিক্ট মনিটরিং ছাড়া কখনোই একটা শিক্ষার্থী এমনি মেডিকেলে পৌঁছাইতে পারে না। এই বিষয়ে শিক্ষার্থীদের অবশ্যই সজাগ, আমি মনে করবো অভিভাবকদেরও সুদৃষ্টি রাখা বা থাকা দরকার। তো যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আমরা মাহাদিয়ার কাছে লাস্ট একটা কোশ্চিন নিব। যদিও আমি সঞ্চালক, তারপর আমাকেই বলতে হচ্ছে, কিছুই নয়। তুমি ড্রিম ইমেজ এবং ইয়াসিন স্যার সম্পর্কে কিছু কি বলতে চাও, বা কিছু বলার যদি থাকে বলতে পারো। ইয়াসিন স্যার আমার জীবনে একটা কি বলবো বেস্ট মেন্টর ছিল একজন। আমি বোঝাতে পারবো না স্যারের অবদান কতটা আমার জীবনে। আমার বাবা থাকলে হয়তো এখানে বলতেন যে আমি বাসায় কতটা স্যারের কথা বলি। হ্যাঁ, এটা সত্যি, তোমার বাবা বলে। হ্যাঁ, আমি ক্লাস 9-এর শেষে কি ক্লাস 10-এর শুরু থেকে স্যারের সাথে পথ চলা, আমার ঠিক মনে নেই। 9-এর নভেম্বরের দিকে সম্ভবত। হ্যাঁ, পরীক্ষার বার্ষিক পরীক্ষার 1.5 মাস আগে, 1 মাস কি 1.5 মাস আগে। আমি মানে এমনি আসছিলাম যে আমার ফ্রেন্ডরা পরে দেখে আসি স্যার কেমন। দেখতে আসার পরে দেখলাম যে হ্যাঁ, স্যার প্রতিদিন আর কি পড়া দিচ্ছে এবং পরের দিন পড়া নিচ্ছে। এটা আমি কোথাও পাই নাই যে পড়া দেওয়ার পরে যে একটা একটা করে খাতা দেখা, তারপর প্রত্যেকটা জিনিস মার্ক করে দেওয়া যে কোথায় ভুল গেল, একটা কমা না দিলে ওখানে 0 দিয়ে দেওয়া। এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগছিল। অন্য কার কেমন লাগে আমি জানি না। তারপর থেকে আমি কন্টিনিউ করা শুরু করলাম। তারপর যখন দেখলাম ধীরে ধীরে আমার যে স্যার প্রেশার দিচ্ছে, এমন প্রেশার যে আমার বাসায় বলতেছে তুই সারাদিন ইংরেজি কেন পড়িস। মানে আমার এমন অবস্থা ছিল 9-এর আগে যে আমি ইংরেজি পড়তামই না। তো স্যারের এখানে আসার পর যে অনেকটা সময় ইংরেজিতে দেওয়াতে আমার অনেকটাই ইমপ্রুভ আসছে। আমার যতটুকু ইংলিশে ইমপ্রুভ স্যারের এখানে, আর কোথাও না। আর সবচেয়ে বড় গেইন যেটা স্যারের এখানে আমার হয়েছে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। স্যার প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য প্রত্যেকদিন একটা স্টোরি বা একটা প্যারাগ্রাফ লিখতে দিত। এমন না যে গতানুগতিক যে স্টোরি প্যারাগ্রাফগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো লেখা, স্যার এমন ইন্টারেস্টিং জিনিসগুলো দিত যেগুলো মানে চাইলেও স্কিপ করতে ইচ্ছা করবে না, একটু লিখি, আমার জীবনেরই তো গল্প, আমি লিখি। তারপর আরেকটা যেটা জিনিস, ওই যে ডায়েরি, স্যারের 8 ঘন্টার ডায়েরি। স্যার একটা টার্গেট দিয়ে দিত, প্রত্যেক দিন 8 ঘন্টা পড়াশোনা করতে হবে এবং কোন সাবজেক্ট কতটুকু পড়ছি সেটা একটা ডায়েরি করতে হবে, সেটা লিখতে হবে। হ্যাঁ, এই ডায়েরিটা আমার ব্যাচের সবাই যে করতো তা না, সব ব্যাচেই ফাঁকি দেয়, এখনো ফাঁকি দেয়, কিন্তু আমি রেগুলার করার ট্রাই করতাম। এবং আল্লাহর রহমতে যারাই রেগুলার করে তারাই গেইন করছে কিন্তু। হ্যাঁ, ওই যে স্যার যখন বলতো যে তুমি আজকে 7 ঘন্টা পড়ছো, অমুক 9 ঘন্টা পড়ছে, তারপর আমাকে ব্যাপারটা ট্রিগার করতো যে না, নেক্সট দিন আমাকে তাহলে 9 ঘন্টার বেশি পড়তে হবে। এই একটা জিনিস, এই একটা ডায়েরি মেনটেন করতে গিয়ে আমার দেখা গেছে যে এসএসসি লেভেলের প্রত্যেকটা সাবজেক্ট আমার কভার হয়ে যেত। স্যার ইংলিশের টিচার, কিন্তু স্যার কখনো বলতো না যে ইংলিশে সবচেয়ে বেশি সময় দাও। স্যার যখন দেখতো যে আমি ইংলিশে 3 ঘন্টা 3.5 ঘন্টা দিয়ে ফেলছি এবং ফিজিক্সে আমার টাইম 1 ঘন্টা,
তখন স্যার বলতো তুমি আজকে ফিজিক্স কম পড়ছো কেন, তারপরের দিন আমি ওটা আবার কভার করার ট্রাই করতাম। এইভাবে স্যার ইংলিশের টিচার, কিন্তু আমাকে প্রত্যেকটা সাবজেক্টে গাইড করে গেছে সব সময়। এই তো স্যারের অবদান আর কি বলে শেষ করা যাবে না। আচ্ছা, ধন্যবাদ মাহাদিয়াকে, ধন্যবাদ। আসলে মাহাদিয়া, আমি কি বলবো যে আমার ক্যারিয়ারেও একটা অন্যরকম একটা নাম, যে ওর যে আমার প্রতি ভালো লাগা, আমার প্রতি যে শ্রদ্ধা, যে এক্সপ্রেশন, আমি শুধু সেটা আমার ক্লাসে নয়, বাজারেও কোথাও দেখা হলে মাহাদিয়া যেভাবে আমার কাছে ছুটে আসে, মনে হয় যে আমার খুব আপনজন, খুব স্নেহের, খুব কাছের কেউ। এটা আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগার একটা বিষয়। শিক্ষক হিসাবে এটা অনেক বড় একটা পাওয়া, যেটা বর্তমান সময়ে শিক্ষক এবং স্টুডেন্টের সম্পর্কটা শুধুমাত্র ক্লাসরুমেই রয়ে গেছে, বাইরে যেটা থাকে না। কিন্তু ও সেটা সব জায়গায় ব্যালেন্স করতে পারে বা ব্যালেন্স করে রাখছে। তো ড্রিম ইমেজের পক্ষ থেকে মাহাদিয়ার জন্য অবশ্যই দোয়া থাকবে। আমি শুরুতেই বলছি, আবারও ওর জন্য দোয়া। এবং আমার যত কি বলবো, যে আমার যারা পরিচিত, আমার যারা মানে যারা শুভাকাঙ্ক্ষী, সবার কাছে আমি বলবো মাহাদিয়ার জন্য যেন দোয়া করে। ও আমাদের ভবিষ্যতে একজন এরকমই শুধু ডাক্তার না, একজন মানবিক ডাক্তার হিসাবে যেন নিজেকে পরিচিত করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে। এবং ইনশাআল্লাহ ও ডাক্তার হওয়ার পরে আমরা আবার একবার, যদি আমি বেঁচে থাকি, ওর সঙ্গে আবার একবার এইভাবে কথা বলবো এবং কথা হবে। সেই অপেক্ষায় এবং সেই দোয়া চেয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।